হ্যালো ভিউয়ার্স, অচিত দারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে ইন্টারন্যাশনাল হিস্ট্রি বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবে আদর্শগত বা মতাদর্শগত পার্থক্য বা কারণ কি ছিল। এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর যে অ্যান্সার শিট রয়েছে 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার, সেটিও তোমাদের সামনে প্রোভাইড করব। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেম হিস্ট্রি অনার্স সিসি 14 মার্কস 12। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি 14 পেপারটিতে এই কোশ্চেন কিন্তু রয়েছে। ঠান্ডা লড়াই থেকে মূলত আমাদেরকে কয়েকটি প্রশ্ন পড়তে হয়। ঠান্ডা লড়াইয়ের উদ্ভব, ঠান্ডা লড়াইয়ের অবসান, এই দুটি কমন কোশ্চেন। তাই এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের যে আমরা জানি ঠান্ডা লড়াইয়ের উদ্ভব কিভাবে হয়। একদিকে আমেরিকা থাকে আর অন্যদিকে রাশিয়া। এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যে শত্রুতা, সেই শত্রুতা যুদ্ধের পরিবেশ তৈরি করে। এই পরিবেশটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। তো এই বিষয়টা আমরা জানি। তাহলে উদ্ভবটা হয়েছিল এই দুটি দেশের শত্রুতার ভিতর দিয়ে। কিন্তু এখানে বলা হচ্ছে, কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, ভাবাদর্শগত বা মতাদর্শগত, অর্থাৎ দুটি দেশের যে মতাদর্শ, যে রাজনৈতিক ধ্যান ধারণা ছিল, সেই জায়গায় কতটা পার্থক্য ছিল সেটা নিয়ে আলোচনা করতে হবে এই কোশ্চেনে অ্যান্সারে। তো সবার আগে আমাদেরকে জানতে হবে ঠান্ডা লড়াই জিনিসটা কি আছে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় 1945 আমরা জানি, এবং তারপরে পটসডাম ইয়াল্টা সম্মেলন হয়। একটা যুদ্ধের পরে সন্ধি চুক্তি বলা যায় এখানে। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই সন্ধি হয়, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের শান্তি স্থাপনের উদ্দেশ্যে ইয়াল্টা এবং পটসডাম এই দুটি সম্মেলন 1945-এ পরপর হয়। কিন্তু এর পর থেকেই দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো দলে ভাগ ছিল সারা সমগ্র বিশ্ব, এবং দুটি গ্রুপ বা দুটি শিবিরের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। একদিকে অক্ষ শক্তি, অন্যদিকে মিত্র শক্তি। সেই মিত্র শক্তির মধ্যে কারা ছিল আমেরিকা, রাশিয়া। অর্থাৎ আমেরিকা রাশিয়া একসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল শত্রুপক্ষের বিরুদ্ধে, এবং সাথে ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল। এখন এই আমেরিকা এই রাশিয়া একসাথে যুদ্ধ করলেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসাথে তারা অংশগ্রহণ করলেও, যুদ্ধের পরপরই তাদের মধ্যে নানা কারণে মতানৈক্য ঘটতে থাকে এবং নানা কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয় বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে। যে সমস্ত জায়গা তারা যুদ্ধ করে শত্রুপক্ষের কবল থেকে উদ্ধার করেছিল, সেই সমস্ত জায়গাগুলোর উপরে আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে এই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে এক দীর্ঘস্থায়ী শত্রুতার পরিবেশ তৈরি হয়। এখন এই দুই দেশের মধ্যে, আমেরিকা এবং রাশিয়া, এই দুই দেশের মধ্যে এই যে দীর্ঘদিন এই শত্রুতার পরিবেশটা চলে প্রায় 40 বছর, এবং এই 40 বছরের এই সময় দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধাবারও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়। যখন তখন দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত। বিভিন্ন জায়গার উপরে আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে দুই দেশ মুখোমুখি এসে দাঁড়ায় যুদ্ধের জন্য। যেমন কিউবা সংকট, যেমন কোরিয়া সংকট, যেমন বার্লিন সংকট, যেমন ভিয়েতনাম সংকট, এরকম বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সংকট ঘনীভূত হয়েছিল। সেই সমস্ত সংকটকে কেন্দ্র করে বা সেই সমস্ত জায়গার উপরে আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া মুখোমুখি হয়ে দাঁড়ায় বা এসে দাঁড়ায়। এবং এইভাবে প্রায় এই দুই দেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক প্রায় 40 বছর ছিল তিক্ততার সম্পর্ক, একটা যুদ্ধ বাঁধাবার সম্পর্ক, একটা ভয়ানক পরিবেশ, একটা যুদ্ধের এনভায়রনমেন্ট সবসময় কিন্তু বজায় ছিল এই দুই দেশের মধ্যে। এবং দুই দেশের সামরিক বাহিনী, সাধারণ নাগরিকদেরকেও সবসময় অ্যালার্ট রাখা হতো যে এই যুদ্ধের বেঁধে গেলে কি তৎক্ষণাৎ করণীয়, কি সাধারণ মানুষের কি করণীয়, সেনাবাহিনীর কি করণীয়, তার যে প্রশিক্ষণ দুই দেশে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ এটা যথেষ্ট সাড়া জাগানো একটা ঘটনা বিশ্ব ইতিহাসে, এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। প্রায় 40 বছর ধরে চলে কোন যুদ্ধ, 40 বছর ধরে চলে। সেই প্রাচীনকালে বা মধ্যযুগের ইউরোপের ইতিহাসে অনেক যুদ্ধ অনেকদিন ধরে চলেছে আমরা জানি। কিন্তু
আধুনিক কালে একটা যুদ্ধ, যে আধুনিক কালে যুদ্ধ এত ভয়ানক, সেই যুদ্ধ প্রায় 40 বছর ধরে দুই দেশের মধ্যে চলছে, যার নাম ঠান্ডা লড়াই। কিন্তু এই লড়াই সরাসরি কিন্তু যুদ্ধ কখনো বাঁধেনি দুই দেশের মধ্যে, কখনো বাঁধেনি। যুদ্ধ বাঁধাবার উপক্রম হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ পর্যন্ত বাঁধেনি। এটাই সব থেকে বড় ভাগ্যের বিষয়, কারণ যুদ্ধ বাঁধলেই আণবিক যুদ্ধ হতো, পারমাণবিক যুদ্ধ হতো। কারণ দুই দেশের মধ্যে, দুই দেশই ছিল সুপার পাওয়ার, দুই দেশের হাতেই পারমাণবিক অস্ত্র ছিল এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বিপুল পরিমাণে হতো। শুধু যে এই দুই দেশ যুদ্ধ করতো তা নয় একে অপরের বিরুদ্ধে, এই দুই দেশের যারা মিত্র দেশ তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়তো এবং আবারও একটা ভয়ানক তৃতীয় বিশ্বের আকার ধারণ করতো। এই আমেরিকা এবং রাশিয়ার এই পারস্পরিক মনোমালিন্যকে কেন্দ্র করে যে স্নায়ু যুদ্ধ, যে ঠান্ডা যুদ্ধ, এই যুদ্ধ যদি বাধ্য, কখনো কোনো সময় যুদ্ধ যদি বাধার উপক্রম হতো। কিউবা সংকট 1962 নাগাদ, এই কিউবাকে কেন্দ্র করে কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল। যাই হোক, এই দুই দেশ একসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে, প্রথম বিশ্বযুদ্ধ করেছে। দুই দেশের যে সামরিক মৈত্রী জোট কিন্তু অনেক দিনেকার ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুই বিশ্বযুদ্ধই আমেরিকা এবং রাশিয়া একসাথে গলায় গলায় জড়িয়ে তারা কিন্তু শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ফাইট করেছে। এমন দুই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে মতানৈক্য তৈরি হয় এবং দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়। তার পিছনে এই মতাদর্শগত কারণ একটা কিন্তু বড় ফ্যাক্টর ছিল বা মূল বিষয় ছিল। ভাবাদর্শগত কারণ বা মতাদর্শগত কারণ, অর্থাৎ কি রাজনৈতিক চিন্তা ভাবনা ছিল এই দুই দেশের, সেটা এবার আমাদেরকে জানতে হবে। আমেরিকা পুঁজিবাদী দেশ, ক্যাপিটালিজম এবং সেখানে মার্কেন্টাইলিজম বা পুঁজিবাদ, আধুনিক অর্থনীতির পুঁজিবাদী অর্থনীতির পীঠস্থান আমেরিকা। পুঁজিবাদী বা বড় লোকের দেশ হচ্ছে আমেরিকা। আর অন্যদিকে রাশিয়াতে 1917 সালে লেনিনের হাত ধরে কার্ল মার্কসের যে চিন্তা ভাবনা, সমাজতন্ত্র, কমিউনিস্ট চিন্তা ভাবনা, বামপন্থী আদর্শ, সেই শ্রমিক কৃষকদের সর্বহারা শ্রেণী সংগ্রামের ভিতর দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারার এক নায়কতন্ত্র যে প্রতিষ্ঠা করার স্বপ্ন সমাজতন্ত্রে দেখিয়েছিলেন কার্ল মার্কস, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে পৃথিবীর বুকে প্রথম তারই ভাবশিষ্য লেনিন 1917 সালে রাশিয়াতে। এবং রাশিয়াতে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র বা সরকার প্রতিষ্ঠা লাভ করে। এই সমাজতন্ত্রবাদ ছিল কৃষক শ্রমিকদের, মেহনতি মানুষের সরকার। স্বাভাবিক কারণেই এরা মালিক শ্রেণীর বিরোধী, আর মালিক শ্রেণীর সরকার বা মালিক শ্রেণীর দেশ ছিল কিন্তু আমেরিকা। তাই এই দুই দেশের মধ্যে এই প্রভু মালিকের এই যে সম্পর্ক, একটা কারখানায় যেমনটা হয়, ঠিক বাস্তব ক্ষেত্রেও এই সমাজতন্ত্র এবং পুঁজিবাদ ছিল এই শ্রমিক এবং মালিকের সম্পর্কের মতোই একটা বিষয়। তাই এই দুই মতাদর্শ কখনো সবসময় একে অপরের বিরোধী, সবসময় একে অপরের পরিপন্থী থেকে গেছে আজও। এই কারণে আমেরিকা রাশিয়ার এই সমাজতন্ত্রকে ভয় করত, রাশিয়ার এই সমাজতন্ত্রের বিরোধী ছিল। অন্যদিকে রাশিয়াও আমেরিকার এই পুঁজিবাদকে ঘৃণা করত এবং এর বিরুদ্ধে কিন্তু সে ফাইট করে গেছে। এই কারণে এই সমাজতন্ত্রবাদ এবং এই পুঁজিবাদ, দুই দেশের দুই রাজনৈতিক এই মতাদর্শের কারণে নানা রকম পদক্ষেপ দুটি দেশ নিতে থাকে এবং নানা রকম সংকটের মধ্যে তারা, আন্তর্জাতিক সংকটের মধ্যে গিয়ে তারা জড়িয়ে পড়ে এবং এই ঠান্ডা যুদ্ধ বেঁধে যায়। এখন বিষয় হচ্ছে যে কোন কোন বিষয়ের মধ্যে দিয়ে এই সম্পর্ক তাদের আবর্তিত হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত সংকটগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেমন কিউবা সংকট, এর আগেই বললাম, ভিয়েতনাম সংকট, যেগুলো তোমাদেরকে আলাদা করে পড়তে হবে। ভিয়েতনাম সংকট, কোরিয়া সংকট, বার্লিন সংকট, সুয়েজ সংকট, মধ্যপ্রাচ্য সংকট রয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা রয়েছে, আবার এখানে কিউবা সংকট রয়েছে। এগুলো এই 40 বছরের এই যে টাইম পিরিয়ড, 1945 থেকে 1991, এই টাইমটায় ঠান্ডা লড়াই চলে, এই কোল্ড ওয়ার চলে এই 40 বছর। এই 40 বছরের মধ্যে এই সমস্ত আন্তর্জাতিক সংকটগুলো ঘনীভূত হয়, পাশাপাশি এগুলো আমাদের পড়তে হবে এবং এগুলো ভিতরেও এই বারে বারে চলে আসবে ঠান্ডা লড়াই, বারে বারে চলে আসবে আমেরিকার রাশিয়া। কারণ এই বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন
দেশকে নিয়ে তারা বিভিন্ন জোট বেঁধেছিল, তারা শক্তি সাম্য তৈরি করেছিল। মানে আমেরিকা তার পুঁজিবাদী অর্থনীতির দ্বারা বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক অনুগত রাষ্ট্র সে তৈরি করে ফেলেছিল এবং তাদেরকে নিয়ে আমেরিকা একটা সামরিক জোট তৈরি করেছিল। ন্যাটো, সিয়াটো, মেডো, বাগদাদ চুক্তি, এরকম আরো আনজুস, এরকম বিভিন্ন সামরিক যে জোট, সেই জোট তৈরি করেছিল আমেরিকা এই রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার সাথে যদি কখনো যুদ্ধ বাঁধে, সে যাতে একা ফাইট না করে রাশিয়ার বিরুদ্ধে, তার জন্য সে নিজে একটা সামরিক বেল্ট, একটা বলয় তৈরি করেছিল। তার বড় উদাহরণ ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এই ন্যাটো তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। পাশাপাশি রাশিয়াও কিন্তু বসেছিল না, রাশিয়াও এর বিরুদ্ধে ওয়ারাস চুক্তি করেছে, কমিকন গড়ে তুলেছে, কমিনফর্ম গড়ে তুলেছে এবং রাশিয়াও সামরিক জোট তৈরি করে সেও কিন্তু প্রস্তুত হয়ে বসে আছে, যাতে ঠান্ডা লড়াই বাঁধলেই ঠিকঠাক মতো সে ঝাঁপাতে পারে। তা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকাকে আমরা সাধারণত বলি প্রথম বিশ্ব। আমেরিকা মহাদেশ, আমেরিকা তো একটা দেশ নয়, দুটো মহাদেশ রয়েছে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। সেন্ট্রাল আমেরিকা নিয়ে আমরা যে আলোচনা করি সেটা হচ্ছে মূল যে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে প্রথম বিশ্ব। আর এবং তার নেতৃত্বে এই যে পুঁজিবাদী যে জোট, বিশ্বের যে আরো অনেক আমেরিকার মতো পুঁজিবাদী দেশ রয়েছে, ইউরোপে রয়েছে, ইংল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, এরকম বিভিন্ন দেশ, এই সমস্ত দেশকে নিয়ে একজোট করে আমেরিকার নেতৃত্বাধীন যে জোটটা গড়ে উঠেছিল তাকে বলা হয় পুঁজিবাদী জোট। আর অন্যদিকে রাশিয়া তার এই সমাজতন্ত্র যে মতবাদ শুধুমাত্র রাশিয়ার মধ্যে সে সীমাবদ্ধ রাখতে চায়নি, সে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিল তার এই সমাজতন্ত্রবাদ, অর্থাৎ কার্ল মার্কসের এই বামপন্থী চিন্তা ভাবনা, সমাজতন্ত্রবাদ, কমিউনিস্ট ভাবধারা, শ্রমিক মেহনতি মানুষের যে সরকার, যে আন্দোলন, শ্রেণী সংগ্রামের যে বিপ্লবের তত্ত্ব, সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেয়েছিলেন বা চেয়েছিল রাশিয়া এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানেরা। এবং রাশিয়া সেটা করেও ছিল। রাশিয়া তার পূর্ব ইউরোপের ইউরোপের একটি দেশ হচ্ছে রাশিয়া, এবং রাশিয়া তার পার্শ্ববর্তী যে সমস্ত ছোট ছোট দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোকে, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এরকম চেকোস্লোভাকিয়া, এরকম বিভিন্ন দেশ, প্রায় 9-10টি দেশকে সে কবজা করে ফেলেছিল এই সমাজতন্ত্রের নাম করে। সমাজতন্ত্রের নাম করে এই সমস্ত দেশগুলোতে বিভিন্নভাবে বল প্রয়োগ করে রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা এই সমস্ত দেশগুলোকেও সমাজতান্ত্রিক ভাবধারায় দীক্ষা দেয় এবং সমাজতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা করে রাশিয়ার সাথে গলায় গলায় ভাব করে অনেকগুলো দেশকে নিয়ে একসাথে তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন। এই সমস্ত দেশগুলোর একসাথে একটা দেশে পরিণত করা হয় এবং মস্কো, রাশিয়ার মূল দেশ, রাজধানী যেটা মস্কো থেকে এই সমগ্র সোভিয়েত ইউনিয়নকে কন্ট্রোল করা হতো। এবং এখানকার অর্থনীতিও একটা সিস্টেমের ভিতর দিয়ে একটাই অর্থনীতি গড়ে তোলা হয়, যাতে রাশিয়ার সুবিধা হয়, রাশিয়া অর্থনৈতিকভাবে সুবিধা লাভ করতে পারে। তা রাশিয়া এইভাবে কমিনফর্ম, ওয়ারাস চুক্তি এগুলো করে তার এই পূর্ব ইউরোপের এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোকে কবজা করে। কিন্তু মনে রাখতে হবে যে এই সমস্ত দেশগুলোতে যে কবজা সে করেছিল সেটা কিন্তু ছল চাতুরির মাধ্যমে করেছিল, বল প্রয়োগের মাধ্যমে করেছিল এবং খুনোখুনি রক্তাক্তির ভিতর দিয়ে করেছিল, যার বিরোধিতা করেছিল আমেরিকা। রাশিয়ার এই অগ্রগতি, রাশিয়ার এই সমাজতান্ত্রিক যে চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চেয়েছিল, তার বিরোধিতা করেছিল আমেরিকা। স্বাভাবিকভাবে আমেরিকা এটাকে প্রতিহত করার চেষ্টা করে এবং যখনই সে প্রতিহত করার চেষ্টা করে তখনই কিন্তু এই ঠান্ডা লড়াইটার উদ্ভব হয়। তো এইভাবে মতাদর্শগত একটা পার্থক্য দুই দেশের মধ্যে ছিল এবং তাকে কেন্দ্র করে এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়। এখন আমরা দেখব যে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের পিছনে অ্যাকচুয়ালি যে ঐতিহাসিকদের যে ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাটাকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমে একটা ব্যাখ্যা রয়েছে, দেখো, চিরায়ত বা ঐতিহ্যবাহী বা রক্ষণশীল ধারণা। যে ধারণা আমরা একেবারে প্রথম থেকেই যে ধারণা গড়ে উঠেছিল ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে, বিভিন্ন ঐতিহাসিকরা তো ঠান্ডা লড়াই নিয়ে গবেষণা করেছেন। তা প্রথম পর্যায়ে যে সমস্ত গবেষণা বা যে সমস্ত বক্তব্য
পণ্ডিতরা রেখেছিলেন এই ঠান্ডা লড়াইয়ের পিছনে, সেটাই কিন্তু প্রাচীন ধারণা, ঐতিহ্যবাহী ধারণা, রক্ষণশীল ধারণা। দেখো, ঠান্ডা লড়াই মানে কোল্ড ওয়ার কথাটা প্রথম ব্যবহার করেন একজন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে, এবং তিনি আমেরিকাকে দায়ী করে গেছেন এই ঠান্ডা লড়াইয়ের পিছনে। আমেরিকাকে সমস্ত দায়ী করেছেন, যে রাশিয়া দায়ী নয়, এখানে আমেরিকাই দায়ী, এমনটা দাবি করে গেছেন কিন্তু ওয়াল্টার লিপম্যান, মার্কিন সাংবাদিক। এবং তিনি প্রথম এই কোল্ড ওয়ার কথা বা ঠান্ডা লড়াই কথাটা চয়ন করেন। এছাড়া বার্নার্ড বারুচও অনেকটা এই কোল্ড ওয়ার শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। তা যাই হোক, এখানে দেখো প্রথম যে ধারণা মানে ঐতিহাসিক গবেষণা বা প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমাদের ছিল, মতাদর্শগত দৃষ্টিভঙ্গিকে বেস করে চিরায়ত বা ঐতিহ্যবাহী বা রক্ষণশীল ধারণা। কারা এই ধারণার মানে বক্তব্য রেখেছেন কারা, বা এই ধারণার প্রবর্তক কারা, এই ধারণায় কি বলা হচ্ছে সেটা আমরা পরে আসছি, কিন্তু এই ধারণা প্রবর্তক কারা এই ধারণার পথপ্রদর্শক, তাদের নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। নামগুলো একবার বলি। যেমন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন জর্জ এফ কেন্নান, এরপরে রয়েছে হারবার্ট ফিশ, ম্যাক্সিম লিটভিনভ, জন স্পিনিয়ার, উইলিয়াম এইচ ম্যাকলিন, মার্টিন ম্যাককাউলে, জে আর ম্যাককার্থি, জন ডব্লিউ ম্যাসন। এই সমস্ত ঐতিহাসিকেরা এই চিরায়ত ঐতিহ্যবাহী রক্ষণশীল ধারণার তারা পথপ্রদর্শক বা এই ধারণা তারাই তুলে ধরেছেন। এই ধারণায় কি বলা হচ্ছে, যে সোভিয়েত ইউনিয়ন দায়ী, বিশ্বে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য দায়ী হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সব থেকে বেশি দায়ী। আমেরিকা হয়তো দায়ী, কিন্তু বেশি দায়ী সোভিয়েত ইউনিয়ন। মার্ক্সবাদ এবং লেনিনবাদের যে শ্রেণী সংগ্রাম, সেই শ্রেণী সংগ্রাম থেকেই কিন্তু তৈরি হয়েছে এই ঠান্ডা লড়াই। অর্থাৎ বামপন্থী রাজনীতির ভেতর থেকেই, কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদের ভিতর থেকেই, শ্রেণী সংগ্রামের ভিতর থেকেই তৈরি হয়েছে ঠান্ডা লড়াই। কিভাবে তৈরি হয়েছে না, শ্রেণী সংগ্রাম পরিচালনা করতে গিয়ে মালিক শ্রেণী পুঁজিবাদী সরকারের বিরুদ্ধে লড়তে হয়েছে, আর স্বাভাবিকভাবেই পুঁজিবাদী সরকার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি হয়েছে। তো এই কারণে এই শ্রেণী সংগ্রামকে দায়ী করা হচ্ছে, এই সমস্ত ঐতিহাসিকরা মার্ক্সবাদ লেনিনবাদের শ্রেণী সংগ্রামকে দায়ী করছেন এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের পিছনে। এছাড়া এখানে যে সোভিয়েত রাশিয়ার যে কট্টরপন্থী যে চিন্তা ভাবনা, যে তার সমাজতন্ত্রকে বল প্রয়োগের মাধ্যমে পূর্ব ইউরোপের দেশগুলিতে যেভাবে তিনি রাশিয়া ছড়িয়ে দিয়েছিল, এই সাম্যবাদের প্রসার যেভাবে ঘটিয়েছিল রাশিয়া পার্শ্ববর্তী দেশগুলিতে, বা সোভিয়েত ইউনিয়নকে যেভাবে তৈরি করেছিল, সেটাকে কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। মানে পুঁজিবাদী রাষ্ট্র কখনো সেটা মেনে নিতে পারে না। পূর্ব ইউরোপে রাশিয়া এক প্রকার বল প্রয়োগ করে এই সমস্ত দেশগুলিতে সমাজতন্ত্রবাদের প্রসার ঘটিয়েছিল। এছাড়া এই যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন যে মিত্র শক্তির মধ্যে যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল, সেই সমস্ত চুক্তিরও বিরোধী ছিল এই ধরনের সম্প্রসারণ বা এই সোভিয়েত ইউনিয়ন গঠন। বা রাশিয়ার যে রাষ্ট্রপ্রধান ছিলেন স্টালিন, এই স্টালিনের সময়টাই ছিল ঠান্ডা লড়াইয়ের একেবারে পিক টাইম। মানে ঠান্ডা লড়াইয়ের মেন উদ্গাতাই ছিলেন কিন্তু স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী, আবার এনার সময়টাই এই ঠান্ডা লড়াই কিন্তু খুব জোরদার হয়ে চলেছিল। তা যাই হোক, এই স্টালিন এই পূর্ব ইউরোপে যে সোভিয়েত ইউনিয়নটা যে তৈরি হয়েছিল, এটা কিন্তু স্টালিনই করেছিলেন। তো সেটা বল প্রয়োগের মধ্য দিয়ে করেছিলেন, এবং তিনি কোনো ন্যায় নীতির ধার ধারেননি। এমনকি মিত্র শক্তিবর্গ যাদের সাথে এতকাল ধরে একসাথে যুদ্ধ করলেন, তাদের সাথেও কোনো রকম আলাপ আলোচনা, আপোষ রফা করা, এগুলো করেননি। পাশ্চাত্য শক্তিবর্গের সাথে কোনো রকম আলাপ আলোচনা করেননি স্টালিন। একেবারে এক রোখা মনোভাব নিয়ে সে এই যে পূর্ব ইউরোপের দেশগুলিতে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল, যার বিরোধিতা করেছিল আমেরিকা, এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়েছিল। তাহলে মূল দায়ীটা কি? মূল দায়ী এখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন, এমনটাই দাবি করছেন চিরায়ত ঐতিহ্যবাহী আর রক্ষণশীল ধারণার ঐতিহাসিকেরা।
এবার আসি এর বিরুদ্ধে আরেকটি মতবাদ আছে, সেটি হচ্ছে সংশোধনবাদী ধারণা। অর্থাৎ এই মতবাদকে সংশোধন করছেন কিছু ঐতিহাসিক, যেমন এই ধারণার পথপ্রদর্শক বলেছিলাম যে ওয়াল্টার লিপম্যান, মার্কিন সাংবাদিক, তিনি প্রথম এই সমস্ত বক্তব্যের বিরোধিতা করেন যে রাশিয়া দায়ী নয়, আমেরিকা দায়ী। রাশিয়ার যে সম্প্রসারণশীল যে নীতি, মানে সাম্যবাদের সম্প্রসারণ পূর্ব ইউরোপে যে করেছিল, এই নীতি দায়ী নয়, এর থেকে বেশি দায়ী রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি। মার্কিন যুক্তরাষ্ট্র যে আগ্রাসী নীতি নিয়েছিলেন সেটা আমরা কম বেশি জানি এবং সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে দেখে নেব এই সংশোধনবাদী ধারণার আর কারা কারা এর সদস্য ছিলেন বা এর সাথে আর কোন কোন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। পথপ্রদর্শক ওয়াল্টার লিপম্যান, এছাড়া রয়েছেন ডি.এফ. ফ্লেমিং, গ্যাব্রিয়েল কলকো, গার অ্যালপারোভিচ, হেনরি এ. ওয়ালেস, অলিভার এডওয়ার্ড, উইলিয়াম অ্যাপেলম্যান উইলিয়াম, ওয়াল্টার লেফেভার, নরম্যান গেব্রন, ডেভিড হরোউইজ, লয়েড গার্ডনার। এই সমস্ত ব্যক্তিরা, এনাদের বক্তব্যর মূল বিষয় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী নয়, ঠান্ডা লড়াইয়ের জন্য সর্বাপেক্ষা দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী মনোভাব, সেই আগ্রাসী মনোভাবের কারণে এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। রুজভেল্ট ছিলেন একজন শান্তির প্রতীক। তিনি তার যে বৈদেশিক নীতি, শান্তিপূর্ণ বৈদেশিক নীতি, সেই নীতি থেকে সরে যান পরবর্তী যে রাষ্ট্রপ্রধান হন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান। তিনি ছিলেন কট্টরভাবে সোভিয়েত রাশিয়ার বিরোধী। কিন্তু তার আগের যে রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট, যিনি টানা প্রায় 3 বার আমেরিকায় জয়লাভ করেন নির্বাচনে, এবং তিনি রাষ্ট্রপতি থাকাকালীনই তার মৃত্যু হয় এবং তারপরে ট্রুম্যান ক্ষমতায় আসেন। এবং এই ট্রুম্যান পুরোপুরিভাবে রুজভেল্টের নীতি থেকে সরে যান এবং কট্টরভাবে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে সে কাজ করতে থাকেন এবং সেই মানসিকতা তিনি পোষণ করতে থাকেন। এবং বারে বারে পার্লামেন্ট, মানে আমেরিকার যে সংসদ কংগ্রেস, সেই কংগ্রেসে তিনি বারে বারে তার সেনেটরদের সামনে রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখেন, রাশিয়ার বিরোধিতা করার কথা বলেন, রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নেওয়ার কথা বলেন। এইভাবে তিনি কিন্তু বক্তব্য একের পর এক রাখতে থাকেন। এই সময় এই জর্জ এফ কেন্নান, যিনি হচ্ছে চিরায়ত ধারার প্রথমেই যার নাম আছে সেই জর্জ এফ কেন্নান, তিনি তার একটা নীতি খুব বিখ্যাত ছিল, বেস্টনি নীতি। বেস্টনি অর্থাৎ ঘিরে ফেলা, এনক্লোজড করা। তা তিনি এই পার্লামেন্টে এই প্রস্তাব রেখেছিলেন যে আমেরিকার এখন উচিত হবে রাশিয়াকে ঘিরে ফেলা, রাশিয়ার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদেরকে কবজা করে বা তাদের সাথে বন্ধুত্ব মিত্রতা তৈরি করে রাশিয়াকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা, মানে এটাকে বলা হচ্ছে বেস্টন করা রাশিয়াকে। এই বেস্টনি নীতির প্রবর্তক ছিলেন এই জর্জ এফ কেন্নান, যিনি ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য রাশিয়াকে সর্বতোভাবে দায়ী করেন। তিনি প্রথম এটাকে দায়ী করেছিলেন। তা যাই হোক, তার এই বক্তব্য অর্থাৎ এই বেস্টনি নীতি মার্কিন কংগ্রেসে ব্যাপক আলোড়ন ফেলে এবং হ্যারি এস. ট্রুম্যানের সপক্ষে এই জর্জ এফ কেন্নানের বক্তব্য, এটা অনেকটা সেই আগুনে ঘিতাহুতি দেওয়ার মতো হয়। এবং ট্রুম্যান মার্কিন সংসদ থেকে আইন পাশ করিয়ে পুরোপুরিভাবে রাশিয়ার বিরুদ্ধে বিদেশ নীতিকে পরিচালনা করতে থাকেন এবং ঘোষণা করেন ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতিতে কি বলা হয় যে সোভিয়েত ইউনিয়নের মতো প্রপার নাম না করে যে সারা বিশ্বে অনেক দেশ রয়েছে যেখানে সাম্যবাদী যে সরকার বা কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম চলছে বা অপপ্রচেষ্টা চালানো হচ্ছে এই সমস্ত সরকারগুলোকে প্রতিষ্ঠা করার জন্য, বামপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য যে অপপ্রচেষ্টা চলছে বিভিন্ন দেশে যে রাজতান্ত্রিক সরকার, সামরিক সরকার বা এমন হতে পারে নির্বাচিত কোনো সরকার হয়তো ক্ষমতায় আছে, গ্রিসের মতো দেশ, ইরান, তুরস্কের মতো দেশ, এই সমস্ত দেশগুলোতে একটা সরকার আছে, জাতীয়তাবাদী সরকার। সেই সরকারকে হটিয়ে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে যে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করার যে একটা অপপ্রচেষ্টা চলছে,
এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বতোভাবে সাহায্য দেবে, আর্থিকভাবে সাহায্য দেবে, সামরিকভাবেও সাহায্য দেবে। এই ট্রুম্যান নীতি ঘোষণাই ছিল ঠান্ডা লড়াইয়ের সূচনা বলা যায়, একেবারে প্রথম সূচনা আমেরিকার তরফ থেকে। ফলে স্বাভাবিকভাবেই রাশিয়ার সাথে আমেরিকার একেবারে সংঘর্ষ বাধার উপক্রম তৈরি হয়। শুধুমাত্র আমেরিকা এই ট্রুম্যান নীতি ঘোষণা করেই থেমে থাকেননি, এরপরে মার্শাল পরিকল্পনা নিয়ে আসে, সেটা এই ট্রুম্যান নীতিরই পরিপূরক, সেটাকে আরো সুন্দর করে আপডেট করার মতো বিষয় ছিল ট্রুম্যান নীতিকে। তো এইভাবে বিশ্বের দরিদ্র দেশগুলো, যে সমস্ত দেশগুলোতে সাম্যবাদী সরকার বা মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল, সেই সমস্ত দেশগুলিতে আমেরিকা আর্থিকভাবে তাদেরকে ঋণ দিয়ে বা সাহায্য দিয়ে, সামরিকভাবে সাহায্য দিয়ে সেই সমস্ত দেশগুলির উপর পরোক্ষভাবে নিয়ন্ত্রণ কায়েম করে সোভিয়েত রাশিয়ার প্রভাব থেকে মুক্ত করে রেখেছিল। শুধু এই রকম ভাবে একটা দুটো দেশ নয়, বহু দেশকে, ইউরোপ এশিয়ার বহু দরিদ্র দেশকে রাশিয়ার কবল থেকে এইভাবে মুক্ত করে নিয়ে এসেছিল আমেরিকা। তা আমেরিকার এই সমস্ত পদক্ষেপ রাশিয়া ভালোভাবে তো কোনোভাবেই নেয়নি। তাই বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দেশকে নিয়ে যখনই সংকট তৈরি হয়েছে, তখনই এই দুই দেশ দুই তরফ থেকে এসে হাজির হয়েছে সেই জায়গায়, এবং ঠান্ডা লড়াইটাকে আরো বেশি গরম করে তুলে, উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এশিয়ার ভূখণ্ডেও ঠান্ডা লড়াই প্রসারিত হয়েছিল। কোরিয়া সংকট, ভিয়েতনাম সংকট, এগুলো এশিয়ারই এক একটা দেশ, এবং এই সমস্ত দেশেও কিন্তু ঠান্ডা লড়াই ঘনীভূত হয়। চীনকে কেন্দ্র করেও ঠান্ডা লড়াই আবর্তিত হয়েছিল। তো এই দুটো যে মতবাদ, এই দুটো মতবাদকে মূলত পাশাপাশি রেখে এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে রেডি করতে হবে। তো এর যে এবার প্রপার অ্যান্সার রয়েছে, সেই অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, 6th সেমিস্টার হিস্ট্রি অনার্স, CC 14। তুমি কি মনে করো ভাবাদর্শগত পার্থক্যের কারণে ঠান্ডা যুদ্ধ সংগঠিত হয়? অ্যান্সার লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হলো ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন রাষ্ট্র জোটের মধ্যে সংঘটিত ঠান্ডা যুদ্ধের চরিত্র বা এই যুদ্ধের দায়বদ্ধতা নিয়ে ইতিহাসবিদ ও রাষ্ট্রতত্ত্ববিদদের মধ্যে পরস্পর বিরোধী ধারণা লক্ষ্য করা যায়। এই পরস্পর বিরোধী ধারণাগুলি হলো ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণা বা আদর্শগত ধ্যান ধারণা। এই ধারণা মূলত চারটি: এক, চিরায়ত বা ঐতিহ্যবাহী বা রক্ষণশীল ধারণা, ট্র্যাডিশনাল অফ অর্থোডক্স ভিউ। দুই, সংশোধনবাদী ধারণা, রিভাইনিস্ট ভিউ। তিন, বাস্তববাদী ধারণা, অবজেক্টিভ বা রিয়েলিস্টিক ভিউ। চার, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারণা, ভিউ অফ ইকোনমিক কনফ্লিক্ট। এটা গেল ইন্ট্রোডাকশনস বা ভূমিকা। এরপরে দেখো রয়েছে প্যারা করে, প্রথম যে ধারণাটি রয়েছে ঐতিহ্যবাদী ধারণা, সেই ধারণা নিয়ে এবার পরের প্যারা, এক একটা প্যারাতে এক একটা ধারণা এখানে উল্লেখ করা হবে। তা প্রথমেই রয়েছে ঐতিহ্যবাহী ধারণা। ঐতিহ্যবাহী ধারণার সমর্থকগণ হলেন মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান, হারবার্ট ফিশ, ম্যাক্সিম লিটভিনভ, জন স্পেনিয়ার, উইলিয়াম এইচ ম্যাকলিন, মার্টিন ম্যাককাউলে, J.R. ম্যাককার্থি, জন ডব্লিউ ম্যাসন প্রমুখ। ঐতিহ্যবাহী ধারণার মূল বক্তব্য হল ঠান্ডা লড়াইয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা সোভিয়েত ইউনিয়নই বেশি দায়ী। এই ধারণা অনুযায়ী মার্ক্সবাদ ও লেনিনবাদের শ্রেণী সংগ্রাম থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটেছে। এই মতামত অনুসারে রাশিয়া তার কমিউনিস্ট জগতের পরিধি বাড়াতে চেয়েছিল, আর তা করতে গিয়ে রাশিয়া অকমিউনিস্ট দেশগুলির প্রতি মিত্রতামূলক সম্পর্ক নষ্ট করে। রাশিয়ার এই অগ্রগতির প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট হলে বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটে। এই রক্ষণশীল বা ঐতিহ্যবাহী ধারণার অনুগামীরা কট্টরপন্থী সোভিয়েত কর্তৃত্ববাদী ভূমিকাকে ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়া সহ পূর্ব ইউরোপের দেশগুলিতে বল প্রয়োগ করে রাশিয়া
নিজের কর্তৃত্ব কায়েম করে। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন যুদ্ধকালীন মৈত্রী সহযোগিতার পরিবেশকে অগ্রাহ্য করেন। পূর্ব ইউরোপে রুশ সম্প্রসারণবাদের ব্যাপারে স্টালিন পাশ্চাত্য শক্তিবর্গের সাথে কোনো রকম আপোষ মীমাংসায় রাজি হননি। স্টালিনের এই এক রোখা মনোভাবের কারণে ইয়াল্টা, পটসডাম প্রভৃতি সম্মেলনে পূর্ব ইউরোপীয় সমস্যার সমাধান হয়নি। সোভিয়েত পূর্ব ইউরোপীয় নীতির দরুন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী শক্তিগুলির মধ্যে সোভিয়েতের প্রতি সন্দেহ ও সংশয় বাড়তে থাকে। স্টালিন কমিনফর্ম গঠনের মাধ্যমে পশ্চিমী দুনিয়ার আতঙ্কের পরিবেশ তৈরি করেন। এভাবে রাশিয়া ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপট রচনা করে। এটা ছিল ঐতিহ্যবাহী ধারণায় এমনটাই বলা হচ্ছে। প্যারা করে এখানে সংশোধনবাদী তাত্ত্বিক ধারণা। ঠান্ডা যুদ্ধে সংশোধনবাদী তাত্ত্বিক ধারণার পথপ্রদর্শক ছিলেন ওয়াল্টার লিপম্যান। এই ধারণার অন্যান্য কয়েকজন সমর্থক ছিলেন ডি.এফ. ফ্লেমিং, গ্যাব্রিয়েল কলকো, গার অ্যালপারোভিচ, হেনরি এ ওয়ালেস, অলিভার এডওয়ার্ডস, উইলিয়াম আপেলম্যান উইলিয়াম, ওয়াল্টার লেফেভর, নরমান গেব্রন, ডেভিড হরোউইজ, লয়েড গার্ডনার প্রমুখ। সংশোধনবাদী তাত্ত্বিক ধারণার সমর্থকগণের মূল বক্তব্য হল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশীল নীতি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল। এই ধারণা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে না পেরে নিজস্ব প্রভাবাধীন অঞ্চলের সম্প্রসারণ ঘটাতে শুরু করে ও ঠান্ডা যুদ্ধের সূচনাকে অবসম্ভাবী করে তোলে। সংশোধনবাদী ধারণা অনুযায়ী বেশ কিছু মার্কিন পদক্ষেপ সোভিয়েত ইউনিয়নকে বিচলিত ও শঙ্কিত করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে আমেরিকা আণবিক বোমা তৈরির লক্ষ্যে ম্যানহাটন প্রকল্প গ্রহণ করলেও রাশিয়াকে তার কোনো আগাম ইঙ্গিত দেয়নি। এছাড়া দ্বিতীয় যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমী মিত্র রাষ্ট্রগুলি ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সোভিয়েতের দাবিকে অমান্য করে। পাশাপাশি তারা বিশ্বে বিভিন্ন স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের সমরবাদী সরকারকে সমর্থন জানালে সোভিয়েত রাশিয়া রুষ্ট হয়। সর্বোপরি পুঁজিবাদী অর্থনীতির দ্বারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার মার্কিন প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন বিচলিত হয়ে ওঠে। ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে জর্জ এফ কেন্নানের সোভিয়েত বিরোধী বেষ্টনী তত্ত্বকে অগ্রাহ্য করেন। লিপম্যান বলেন, পূর্ব ইউরোপে সোভিয়েত সম্প্রসারণে বাধা দান করে মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা লড়াই ডেকে আনে। ডি.এফ. ফ্লেমিং তার দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন 1917 থেকে 1960 গ্রন্থে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তার পূর্বসূরি রুজভেল্ট অনুসৃত বিদেশ নীতি থেকে সরে এসে রুশ বিরোধী নীতি গ্রহণ করেন এবং ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটান। তো এই পর্যন্ত ছিল মূল প্রশ্নের উত্তর। এরপরে দেখো আরো কিছু মতবাদ এখানে রয়েছে। পরের প্যারা, ঐতিহ্যবাহী এবং সংশোধনবাদী, এই দুটো আলোচনা করলাম। তো এই মতবাদের মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে একদল গবেষক ঐতিহাসিক ঠান্ডা যুদ্ধের যে তত্ত্ব পেশ করেছেন তা বাস্তববাদী তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ বাস্তববাদী একটি তত্ত্ব আছে। এই দুই ঐতিহ্যবাহী এবং সংশোধনবাদী দুই মতবাদকে কারেকশন করে এই বাস্তববাদী তত্ত্ব তৈরি হয়েছে। এই তত্ত্বের কয়েকজন সমর্থক হলেন হ্যান্স জে মর্গানথাউ, লুই জে হালে, রিচার্ড ক্রকেট, জন লুইস গ্যাডিস প্রমুখ। বাস্তববাদী ধারণার সমর্থকেরা ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি পক্ষকে চূড়ান্তভাবে দায়ী করায় বিশ্বাসী নন। তাদের ধারণায় ঠান্ডা লড়াইয়ের সূচনার জন্য সোভিয়েত বা মার্কিন উভয় পক্ষই দায়ী ছিল অথবা কোনো পক্ষই দায়ী ছিল না। এই ধারণায় বলা হয় ঠান্ডা লড়াইয়ের জন্য দুই বৃহৎ রাষ্ট্র শক্তির পরস্পর বিরোধী মনোভাব বা স্বার্থদ্বন্দ্ব যতটা না দায়ী ছিল তার চেয়ে বেশি দায়ী ছিল পারস্পরিক ভুল বোঝাবুঝি। বাস্তববাদী ধারণার দুই প্রধান সমর্থক
হ্যান্স জে মর্গানথাউ এবং লুই জে হালে তাদের গ্রন্থে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণ নীতিকে সাম্যবাদী মতাদর্শের প্রসার ভেবে অদূরদর্শিতার পরিচয় দেয়। অপরদিকে সোভিয়েত ইউনিয়নও মার্কিন যুক্তরাষ্ট্রকে পুঁজিবাদী বিশ্বের কর্ণধার হিসেবে চিহ্নিত করে একই ভুল করে। অপরদিকে রিচার্ড ক্রোকেট এর ধারণায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করার লক্ষ্যে সোভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে এলে ঠান্ডা লড়াইয়ের বাস্তব প্রেক্ষাপট রচিত হয়। তা দেখো এখানে সংশোধনবাদী এবং ঐতিহ্যবাদী মতবাদের কে সংশোধন করে এখানে বাস্তববাদী একটি মতবাদ এখানে খাড়া করা হয়েছে। এরপরে দেখো রয়েছে আরেকটি মতবাদ, সেটি হচ্ছে অর্থনৈতিক মতবাদ। এটি শেষ মতবাদ। কেউ কেউ মনে করেন যে ঠান্ডা লড়াই ছিল প্রকৃতপক্ষে আমেরিকার অর্থনৈতিক সম্প্রসারণের অন্যতম দিক। গ্যাব্রিয়েল কর্ডেল হল প্রমুখ এই অভিমতের সমর্থক। গ্যাব্রিয়েল কলকো দেখিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। আমেরিকা তার এই আর্থিক শক্তিকে ব্যবহার করে বিশ্ব অর্থনীতির প্রধান চালকের আসন লাভের চেষ্টা করেছিল। এই লক্ষ্যে আমেরিকা তার বিদেশ নীতিতে পরিবর্তন ঘটায়। মার্শাল পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন দেশকে বিপুল অর্থ সাহায্য দিয়ে আমেরিকা যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে নিজেকে পরিত্রাতা হিসেবে তুলে ধরার উদ্যোগ নেয়। কিন্তু বৈদেশিক ক্ষেত্রে আমেরিকার অর্থনৈতিক নীতি বাস্তবায়নের প্রধান বাধা ছিল সোভিয়েত রাশিয়া। এজন্য রাশিয়া ও তার অনুগত রাষ্ট্রগুলির বিরুদ্ধে আমেরিকা এক প্রকার ক্রুসেড ঘোষণা করে। এর ফলেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। অর্থাৎ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, আমেরিকা সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ চালিয়েছিল তার বিরোধিতা করায়, রাশিয়া তার বিরোধিতা করায় এখানে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়। এটা অর্থনৈতিক সম্প্রসারণের তত্ত্ব এখানে দেওয়া হলো। অর্থাৎ চারটি তত্ত্ব, একটি ঐতিহ্যবাদী ধারণা বা চিরায়ত রক্ষণশীল ধারণা, এর বিরুদ্ধে রয়েছে সংশোধনবাদী ধারণা, এবং এই দুটি মতবাদের বিরুদ্ধে রয়েছে একটি বাস্তববাদী ধারণা, এবং শেষে রয়েছে একটি অর্থনৈতিক সম্প্রসারণবাদী ধারণা। এবার দেখো একটা উপসংহার তোমাদেরকে লিখতে হয়, তা পারলে তোমরা এ পর্যন্ত উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা এরপরে নাও লিখতে পারো, তবে একটি উপসংহার লিখলে কিন্তু খুবই ভালো হয়। সেক্ষেত্রে এই শেষ প্যারাটি তোমরা এখানে লিখতে পারো উপসংহারের মতো করে, যাদের প্রয়োজন হবে তারা এটা কারেকশন করে তোমরা লিখে নেবে। ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলি সম্প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা শুরু হয়েছে। এই ধারণায় অনেকটাই বাস্তববাদী ধারণার প্রতিফলন মেলে। থমাস জি পিটারসন রচিত সোভিয়েত আমেরিকান কনফ্রন্টেশনস নামক গ্রন্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে সোভিয়েত কর্তৃত্ববাদী মনোভাব এবং মার্কিন ক্ষমতা লাভের প্রবণতা ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। আর্নেস্ট মে তার লেখা প্রবন্ধে উল্লেখ করেছেন যে 1945 খ্রিস্টাব্দের পর থেকে সোভিয়েত ও মার্কিন উভয়ের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। এই বিচারে ঠান্ডা লড়াইয়ের সূচনার জন্য উভয়েই দায়ী ছিল বলা যায়। ব্রিটিশ ঐতিহাসিক জিওফ্রে ব্যারাক্লগ এর ধারণায় ঠান্ডা লড়াইয়ের উদ্ভবে দুটি বিষয় সাহায্য করে: আন্তর্জাতিক সংকট ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাধান্য প্রতিষ্ঠা। তো এই ছিল ঠান্ডা যুদ্ধের উদ্ভবে পিছনে যে মতাদর্শগত কারণ বা ভাবাদর্শগত কারণ কতটা দায়ী ছিল তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।